বাড়িতে নাকি ডাকাতি হতে যাচ্ছিল, 7 জন ডাকাতকে ধরা হয়েছে এবং সেখান থেকে তারা হদিশ পায় যে ওখানে নাকি অনেক টাকা সোনা এই সমস্ত রয়েছে এবং তারপরে পুলিশ একটা অপারেশন করে পুরো জিনিসটাকে উদ্ধার করেছে। কালকে যেটা 5.5 কোটি শুনছিলাম, আজকে সেটা টাকার অঙ্কটা 28.5 কোটি হয়ে গেছে। তো এবার এই ব্যক্তি এই জায়গা থেকে সুপার কালকে বলেছেন, হ্যাঁ এক্স্যাক্টলি, পুলিশ সুপারের রাতের 11:04 যে বক্তব্য আছে তাতে উনি বলেছেন, আমরা তো গুনতে যাইনি না। এক্স্যাক্টলি, এটা তো ওই টাকা গোনার মেশিন দিয়ে গোনা হচ্ছে। মানে একটা সময় আমার রাতে মনে হচ্ছিল তোমার দাদা পার্থবাবুর সঙ্গে কন্টেস্ট হবে আর কি। না হতেই পারে। এবার এই যে পার্থই বলুন, অনুব্রতই বলুন, তারা এখন মনে করছে যে মমতা ব্যানার্জির সাথে থাকা যাবে না, তাদের থাকতে হবে শুভেন্দু অধিকারীর সাথে। ডাইরেক্ট শুভেন্দু অধিকারী নিতে পারবে না, সেই জন্য একটা নতুন দোকান খুলে দিয়েছে ঋতব্রত তৃণমূল। তো তুমি তার আগে এটা মানো যে মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনে, তাহলে সব জেনে আমি সঙ্গে দুর্নীতিবাজ চোরদের রেখেছিলেন সঙ্গে, না তাহলে তুমি স্বীকার করো না। আমি কি করে এটা স্বীকার করব? কেন করবে না? আপনি একটা ভিডিও দেখালেন, যেই সময়কার ভিডিওটা দেখালেন 2012 সালের ভিডিও, যে ভিডিওটা দেখালেন যে অনুব্রতর মাথায় অনেক ভিডিও তো দেখালেন। না আপনি যেটা দেখালেন মমতা ব্যানার্জি নাকি, আচ্ছা ওই হ্যাঁ ওটা 2012 সালের ভিডিও, আমরা আছি এখন 2024 সালে। তো আমি ধরে নিচ্ছি যে তারপর আর কিছু বলেনি ফিরহাদ হাকিম বাগ বলেন? ফিরহাদ হাকিম, ওটাই তো বলছি, ফিরহাদ হাকিম তো তার নেতা, ফিরহাদ হাকিম এখন অনুব্রতর নেতা, তো তিনিও তো এখন দেখছি এই যে তাদের নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী। তো এই জায়গাটায় বাইরে রয়েছে, মমতাও বাইরে রয়েছে, তুমি বলো তাহলে কাকে ধরবে কাকে ছাড়বে? তাহলে সেই ডিসিশনটা তো সরকার নেবে। আমার কথা, বর্তমানে সরকারের রয়েছে শুভেন্দু অধিকারী সঙ্গে রাজ্যের পুরমন্ত্রী, ফিরহাদ হাকিম বলছেন বাঘ, একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বীর। কাকে বলছে? অনুব্রত মণ্ডলকে বলছে। সে তুমি বলতে পারবে 22-এর জেলে যাওয়ার পর, তিহারে যাওয়ার পরে ভাই আজকের আলোচনা করছি আমরা, এর আগে কবে কোন দিন কি বলা হয়েছে কিছু না, এটা এই জন্যই বলা হচ্ছে। আমাকে তাহলে এখন বার করতে হবে শুভেন্দু অধিকারী কি বলেছিল নরেন্দ্র মোদী অমিত শাহ সম্বন্ধে। আমার কথা হচ্ছে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, তারপরে তিনি কি জানতেন? তিনি জানতেন, এটা কি করে জানছেন? আচ্ছা, তারপরে জানতেন না? না আমি বলছি যে জানতো না। আজকে তো তার নেটওয়ার্কই ছিল না, তাহলে হয়তো ছিল না। এই পুরো ব্যাপারটা ইন্টেলিজেন্স, পুলিশের ইন্টেলিজেন্স ছিল মানছো তো? সেই জায়গা, তার মানে পুলিশ মন্ত্রী হিসেবে উনি ব্যর্থ ছিল। বলো এর সাথে পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থতার কোনো জায়গা নেই। পুলিশ মন্ত্রী ইন্টেলিজেন্স পায়, ডিজিএসপি রা ফোন করে ওনাকে দিনের শেষে। আজকের দিনে তাহলে এই যে টুলু মণ্ডলকে পাওয়া যাচ্ছে না, তার জন্য শুভেন্দু অধিকারী ব্যর্থ। আজকের দিনে বারুইপুর ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তকে এখনো পাওয়া যাচ্ছে না, তার জন্য দায়ী কে? এই ব্যাপারগুলো মানে এগুলোকে এত সিম্পলিফাই করে দেওয়ার জায়গায় আমরা নেই। আমার বক্তব্য হচ্ছে, আজকে আপনি আমাকে বলছেন যে মমতাপন্থী তৃণমূল তার মুখপাত্র হিসেবে আজকে মমতা ব্যানার্জির সাথে এই বীরভূমের সোকল বাঘ নেই, অনুব্রত মণ্ডল নেই, তার যে সাঙ্গপাঙ্গ, তিনি যেই পুরো নেটওয়ার্কটা করেছেন, তাদের উত্তরটা কে দেবে? এটা তো ঋতব্রত তৃণমূলকে দিতে হবে। তো ঋতব্রত তৃণমূলের কারোকে একটা এখানে বসানো উচিত, তারাই উত্তর দেবে যে কিসের জন্য। এবং আমি আপনাকে এইটা দায়িত্ব নিয়ে বলতে পারি, এরা এই যে এই সমস্ত যা দুর্নীতি করেছে তার জন্য তারা সেফ শেল্টার নিতে তারা ঋতব্রত তৃণমূলে গেছে, যেটা কিনা শুভেন্দু অধিকারীর একটা এক্সটেনশন। আমি মানছি এটা আগামী দিনেও মানুষ দেখবেন যে কারা গ্রেপ্তার হচ্ছেন কারা হচ্ছেন না, একদম ঠিক নীলাঞ্জন যেটা বলছেন। কিন্তু এটা তো পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এরা সবাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন, আর শুভেন্দু অধিকারী এরা তো জোড়া ফুলে জিতে এসছেন। তুমি তো অবশ্যই 19-এর আগের 20 সালে আগের কথা না আপনি তো 2012-তে টেনে নিয়ে যাচ্ছেন যে 12-তে মমতা ব্যানার্জি কি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো এক সময় কংগ্রেসে ছিল না? অবশ্যই, তো ওই জন্যই বলছি যে আমরা কন্টেম্পোরারি অ্যানালিসিস করি। এই সময় একটা জিনিস পাওয়া গেছে, আজকের আলোচনা করব আমরা, ইনস্ট্যান্স বেসিসে আলোচনা করব। আজকে আপনি যদি মমতা ব্যানার্জিকে টানতে চান, যদি সত্যি আপনি মমতা ব্যানার্জিকে ইমপ্লিকেট করতে চান বা সরকার যদি করতে চায়, তাহলে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করুন আপনারা, সেইটা করুন। বা সেই সময় সেখানে যারা পুলিশের যারা ছিল, আমি তো এখানে একজন পুলিশেরও নাম পেলাম, আমি একটা স্টেটসম্যানে আজকে বেরিয়েছে, সেখানে বলছে এই যে টুলু মণ্ডল, তার যথেষ্ট ঘনিষ্ঠ লিঙ্ক ছিল উইথ সাইগাল হোসেন কে না অনুব্রত মণ্ডলের বডিগার্ড, অত্যন্ত ক্লোজ রিলেশন। সেই জায়গা থেকে আমি বলছি, এটাও জানো যে সাইগাল হোসেনকে মারার জন্য লরি দিয়ে তার গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছিল। না তার 2 বছর না 5 বছরের মেয়ে রাস্তায় পৃষ্ঠ হয়ে মারা গিয়েছিল। তো এবার এই যে এখানে যে বড় বড় বিষয়গুলো উঠে আসছে, যে নেটওয়ার্ক বা নেটওয়ার্ককে ধামাচাপা দেওয়ার যদি কোনো চেষ্টা হয়ে থাকে, মানে টু ডানাওয়ে উইথ করতে যদি কেউ চেয়েছিল, এই ব্যাপারগুলো একজন লোককে গাড়ি ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, তুমি বলছো যে চাপা দেওয়ার চেষ্টা করা হয়নি। না, আমি বলছি সেটাই হয়েছে, সেটাই বলছি।
বলছি আমি। সন্দেশখালীর ক্ষেত্রে শেখ শাহজাহানের সাক্ষীকে কয়েকদিন আগে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে সমস্ত ঘটনাগুলো জুড়ুন একসঙ্গে, বুঝতে পারবেন যে কোথায় গল্পটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ যে সাক্ষী দেবে তাকে তুমি প্রাণে মেরে ফেলো, প্রাণে মেরে ফেলো। আজকের দিনে কে কি বলছে আমি জানি না, কিন্তু সুমিত রায় সম্পর্কে আমি খুব চিন্তিত থাকি সব সময়, অতিরিক্ত আমি চিন্তিত থাকি যেই ব্যক্তির কি হয় না হয়, তাকেও পাওয়া যাচ্ছে। আমি তো বলছি খুব চিন্তিত থাকি। মানে পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টেলিজেন্স এত বেড়ে গেছে যে তারা কিছুই খুঁজে পাচ্ছে। একটা ছোট্ট বিরতি নেব, চার্লস নন্দীর কাছে আসবো, অনেকক্ষণ ধরে বসে রয়েছেন চার্লস দা। এর সঙ্গে কিন্তু সীমান্তের ত্রাস, গরু পাচার, কালোবাজারি, আরো নানান রকম পাচারের সঙ্গে যুক্ত হচ্ছে বারিক বিশ্বাস। শোনা যাচ্ছে বারিক বিশ্বাস ছিল এর আত্মীয়। এই টুলু মণ্ডলের মেয়ের বৈবাহিক সূত্রে কি বারিকের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল? আমার কাছে ঠিক এখনো স্পষ্ট নয়, ইনপুট আমি নেব। কিন্তু এই যে বিরাট নেক্সাস চলতো, মানে বসিরহাট থেকে শুরু করে বীরভূম, মানে বুঝতে পারছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত, একটা প্রায় পশ্চিম প্রান্তের জেলা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, সেইখানে, আর তার সঙ্গে হচ্ছে পূর্ব প্রান্তে একদম বাংলাদেশ সীমান্তে বসিরহাট। এই যে বিরাট নেক্সাস, টোটাল ফেলিওর, নাকি সবকিছু জেনে চোখ বন্ধ করে রাখা? আজকে নীলাঞ্জন মানতে নারাজ হলেও চার্লস দা কি বলবেন বিরতির পরে শুনবো, সঙ্গে থাকুন। ফিরে আসলাম আলোচনায়, চার্লস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। কিভাবে পাথর খাদান থেকে একজন বাস চালক থেকে, প্রথমে শুনতে পাচ্ছি যে টুলু মণ্ডল নাকি মাথায় করে পাথরের বস্তা নিয়ে যেত, এই পাথর খাদানে শ্রমিক হিসাবে কাজ করতো টুলু, যার এই প্রাসাদের মতো বাড়ি ভোলা আমাদের প্রতিনিধি দেখাচ্ছিল, আর এই মিনার চালাতে হচ্ছে সরকারি বাস। এখান থেকে কিভাবে মানে আমাকে না দাদা একটু টেকনিক্যালি বোঝান না যে কিভাবে কোটি কোটি টাকা আসতে পারে এদের কাছে। আমি প্রথমেই, আপনি অলরেডি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য বলে দিয়েছেন, তার মধ্যে ঢুকছি না, যেগুলো এখনো কভার করে সেটা আমি চেষ্টা করছি। এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে প্রথমেই বলতে হবে যে আমরা এতদিন জানতাম জাদু সম্রাট, পিসি সরকার জাদু সম্রাট, এখন শুনলাম পাথর সম্রাট। এই হচ্ছে যে যার কথা বলছেন টুলু মণ্ডল। আপনাকে একটা ছোট্ট ছবি দেখাবো যেটা আজকে খুব ওপরের বার্ডাই থেকে নেওয়া, এটা ড্রোন শট কিনা আমি জানি না, এই দেখুন একটু বড় ফুল স্ক্রিন দেখাও, এইটা হচ্ছে ওর খাদান, দেখতে পাচ্ছেন কয়েকশো লরি দাঁড়িয়ে রয়েছে। ড্রোন, এটা হচ্ছে ওর পার্কিং স্পেস। ড্রোন, হ্যাঁ ড্রোন শট, মেবি এটা ড্রোন শট। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট লরি, পাথরের খাদান, গাদা, বিরাট জায়গা নিয়ে জোড়া, এই পুরোটার মালিক ছিলেন। এবং আমরা জানি যে বীরভূমের 12টা গেট, এই পাথর খাদানের 12টা গেটেরই দায়িত্ব ছিল টুলু মণ্ডলের হাতে। প্লিজ কন্টিনিউ। এই যে টুলু মণ্ডল টুলু করে যাচ্ছেন, আসলে ও হচ্ছে তৃণমূলী জেহাদি। এর আসল নাম হচ্ছে নাজিমউদ্দিন, মোহাম্মদ নাজিমউদ্দিনের নাম। টুলু হচ্ছে আসল নাম নয়, পাড়ার নাম, আসল নাম নাজিমউদ্দিন। এর যে উত্থান, যেটা আপনার একটু আগে বললেন যে ওখানে মজুর ছিল, ওই যে পাথরের খাদান, সেখানে ও দিন মজুর ছিল। সেখান থেকে একটা সেকেন্ড হ্যান্ড লরি কেনে, সেকেন্ড হ্যান্ড লরি কেনে, সেখান থেকে ও লরি দিয়ে বিভিন্ন জায়গায় পাথর সাপ্লাই দিত, এই বাড়ি করার যে পাথর সাপ্লাই দিত। তারপরে আরেকটা লরি কেনে আশপাশে ঝাড়খণ্ড যে সাপ্লাই সেখানে দিত। এখন এই পাথর খাদান ব্যাপারটাকে আমার মনে হয় সিএনএর দর্শকদের জন্য একটু বলে দিই, ছোট্ট করে বলে দিই, তাহলে মানুষ বুঝতে পারবে। দেখুন, খনি থেকে বড় বড় পাথর এগুলো প্রথমে ক্রাশারে যায়, ক্রাশারে গিয়ে ওই পাথরগুলো সাইজগুলো ছোটো ছোটো করা হয়, মানে এই যে এখন যে ঢালাই ফালাই হয় না, ওখানে ছোটো ছোটো করা হয়। এই ক্রাশারে যাওয়ার পরে পাথর ছোট হয়। এই ক্রাশার থেকে 16 থেকে 18 চাকার যে লরিগুলো, এগুলো আস্তে আস্তে এবারে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। যেটা দেখা যাচ্ছে যে লরি প্রতি অ্যাকচুয়ালি দিনে ধরুন ওখানে 3-3.5 হাজার লরি ওখান থেকে বেরোয়, এবং লরি প্রতি ইনকাম হওয়া উচিত 8 থেকে 10 হাজার টাকা সরকারের রাজস্ব হওয়া উচিত, কিন্তু সেটা কিন্তু হতো না। আমরা দেখতাম যে হয়তো খুব বেশি হলে 10% সরকারের ঘরে জমা পড়ছে, কতটা জমা পড়ছে, কতটা মারা যেত, আমি তার আগে এই বক্তব্যের সাপোর্টে অনুব্রত মণ্ডলের একটা বক্তব্য একটু শুনিয়ে নি, তারপর চার্লস দাকে কন্টিনিউ করাবো। এই যে রাজস্বের একদম যে ইনস্ট্যান্স দিচ্ছেন চার্লস দা, কি বলেছিল কয়েকদিন আগে অনুব্রত মণ্ডল? বীরভূম যার হাতের তালুর মতো, সব দায়িত্বে সে ছিল, বীরভূম জেলা সভাপতি ছিল তৃণমূলের। কি বলেছে অনুব্রত, শোনাই আপনাদের। বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত ওই পাথরের জন্য, সেটা হয়ে গেল পার ডে 40 লাখ। আমি জেলে গেলাম কেন? চলুন, জেলে গেলাম, কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি।
চার্লসদা, অভিষেকের জন্য উনি জেলে গেলেন, সরকারি রেভিনিউ 3.5 কোটি থেকে কমে দাঁড়ালো 40 লাখ। এবার গল্পটা একটু ক্লিয়ার করুন। খানিকটা ঠিকই বলেছে, আমি একটু ক্লিয়ার করে দিই। সরকারের রেভিনিউ যদি আপনি আসেন 25-এর, আমি ছোট্ট ফিগার দিচ্ছি, 25-এর এপ্রিল 2025-এর এপ্রিল থেকে অক্টোবর, আচ্ছা, যদি আমি হিসেব দেখি, এটা কিন্তু সরকারের রেভিনিউ থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এখান থেকে গড়ে দেখা যাচ্ছে দিনে যেখানে রাজস্ব জমা পড়েছে মাত্র 19 লাখ টাকা, অথচ হওয়া উচিত দিনে হওয়া উচিত 3 কোটি টাকা। আচ্ছা, যেখানে 3 কোটি টাকা দিনে রাজস্ব জমা পড়া উচিত সরকারের, সেখানে জমাপত্র পড়েছে মাত্র 19 লাখ টাকা। এটা হচ্ছে 2025-এর এপ্রিল থেকে অক্টোবরের গড়ে। এইসব ক্ষেত্রে কোনো অডিট হয় না? মানে সরকার বুঝতে পারেন এগুলো? কি করে বুঝবো? এই তো অনুভূত তো বলে না, কিন্তু 3.5 কোটি থেকে যখন ক্যামাক্সিডে যেত না, 3.5 কোটি পাচ্ছি আমি। এই আজকে কালকে একজন বিজেপি রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন, উনি বললেন এখন আমরা মোটামুটি 2.5 কোটি করে পাচ্ছি পার আমি ডে। সেটাও বলে দিই। আমাদের সরকার ক্ষমতায় আসার পরে মের 17 তারিখ, এই প্রথম মের 17 তারিখ ওইখান থেকে টাকা জমা পড়েছে 1 কোটি 20 লাখ। আচ্ছা, পরের দিন মের 18 তারিখ জমা পড়েছে 2 কোটি 30 লাখ। আচ্ছা। শুভেন্দু অধিকারী অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন এটা আমরা গড়ে 3 কোটিতে নিয়ে আসবো পার ডে। অর্থাৎ বুঝতে পারছেন যে টাকার অঙ্কটা